ভারতের ইতিহাসে প্রথমবার পদে থাকাকালীন কোন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। বুধবার সকাল থেকেই তাই ছিল টানটান উত্তেজনা। গোটা দেশে নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। দেশের রাজনীতির ইতিহাসে নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে হেনস্থার বিরোধিতায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করলেন বাংলার মেয়ে। দেখল গোটা ভারতবর্ষ। নমস্কার, আমি সৌমজিৎ, শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। বুধবার সকাল, ঘড়ির কাঁটা বলছে তখন প্রায় 10টা। দেশের শীর্ষ আদালতে পৌঁছে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে করিডোরে হাঁটতে দেখা যায় তাকে। শীর্ষ আদালতে তার দায়ের করা মামলার শুনানি শুরুর বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে যান তিনি। এদিন তার পরনে আইনজীবীদের জন্য নির্দিষ্ট পোশাক কালো গাউন বা সামলা দেখা যায়নি। ছিল সাদা শাড়ি এবং গলায় একটা কালো চাদর। প্রশ্ন উঠেছিল, এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতেই কি সুপ্রিম কোর্টের ভিতরেও কালো চাদর গলায় জড়িয়ে প্রবেশ করেছেন তিনি? এর আগে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ও কালো চাদর ছিল মুখ্যমন্ত্রীর গায়ে। এবার আসা যাক শীর্ষ আদালতে কেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কারণ মোটামুটি সকলেরই জানা, তবুও সংক্ষেপে বলতে গেলে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার সেই বিষয়টি প্রকাশ্যে আসে, যার শুনানি হওয়ার কথা ছিল বুধবার। এদিন শীর্ষ আদালতে ছিল এসআইআর সংক্রান্ত 3টি মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলি বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। একটি মামলা ছিল তৃণমূলের 2 সাংসদ ডেরেক ওব্রায়ান ও দোলা সেনের, যা ছিল প্রধান বিচারপতির বেঞ্চে 1 নম্বর কোর্টে শুনানির তালিকায় 21 নম্বরে। আবার এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাখিল করা পিটিশন, যা প্রধান বিচারপতির বেঞ্চে 1 নম্বর কোর্টে শুনানির তালিকায় 37 নম্বরে ছিল। আর একটি কবি জয় গোস্বামীর মামলার শুনানি ছিল, তালিকায় যা 36 নম্বরে ছিল। এসআইআর নিয়ে মামলার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে দাঁড়িয়ে 5 মিনিট সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী নিজে, যা নজির গড়ল সুপ্রিম কোর্টের ইতিহাসে। এ কথা বলাই বাহুল্য। 5 মিনিট সময় পেয়েছিলেন তিনি। রাজ্যের মানুষের কথা তুলে ধরেছেন বিএলও মৃত্যুর কথা, তুলে ধরেছেন সাধারণ মানুষ হিয়ারিংয়ে গিয়ে হ্যারাসমেন্টের কথা, তুলে ধরেছেন মাইক্রো অবজারভার নিয়োগ করে অযথা চাপ দেওয়া বিএলওদের কথা, এবং তুলে ধরেছেন কমিশনের অনৈতিক কাজকর্মের কথা। এবং এই পুরো বিষয়টাই সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে গ্রহণ করেছেন, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন এবং তার সওয়াল রাজ্যের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রইল, এই কথা বলা বাহুল্য। এক নজরে দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আর্জি। 25-এর ভোটার তালিকার ভিত্তিতে ভোট হোক, তথ্যে অসঙ্গতির কারণে চূড়ান্ত তালিকায় যেন কোনো নাম বাদ না যায়। নামের বানানের ক্ষেত্রে শুনানির নোটিশ প্রত্যাহার করা হোক। তথ্য অসঙ্গতিতে আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে ধরা হোক। যেসব ভোটারের বিরুদ্ধে ফর্ম 7 জমা পড়েছে তাদের নাম অনলাইনে প্রকাশ করা হোক। ভবিষ্যতে গণহারে ফর্ম 7 জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যারা ফর্ম 7 জমা দিচ্ছেন তাদেরকে শুনানির সময় সশরীরে উপস্থিত থাকতে নির্দেশের আবেদন। মাইক্রো অবজারভারদের প্রত্যাহার করার নির্দেশের আবেদন। রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি। চলুন একবার দেখে নিই বুধবার আদালতে সেই ঐতিহাসিক মুহূর্তে ঠিক কি হলো। ঘড়ির কাঁটা তখন 1:10। শুনানিতে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে সওয়াল করছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান। শুনানি চলাকালীন 5 মিনিট বলার জন্য অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী। মঞ্জুর করলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, 5 মিনিট কেন, আপনি 15 মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন। এই আদালতে অন্যতম সেরা আইনজীবীরা সেখানে উপস্থিত রয়েছেন। কপিল সিব্বল সেখানে সওয়াল করছেন। তাহলে আপনি কি সওয়াল করবেন? জবাবে মমতা জানান তিনি সওয়াল করতে চান। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে সওয়াল মামলাকারী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী সওয়াল, এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি গেলে নাম বাদ দেওয়া হচ্ছে। গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে। পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হয়েছে।
যা করতে 2 বছর লাগে সেটা 2 মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে। 100 জন মারা গিয়েছেন, বিএলও মারা যাচ্ছে। কোর্ট বলেছে আধার কার্ড দেওয়া হবে, কিন্তু কমিশন দিচ্ছে না। ইআরও ডিএমদের কোনো পাওয়ার নেই, সবকিছু অতিক্রম করে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার আনা হয়েছে, বাংলার মানুষকে বুলডোজার দিয়ে হত্যা করছে। আমি দল নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছি। সুপ্রিম পর্যবেক্ষণ, আধার কার্ড নিয়ে যা বলার বলে দিয়েছি। আপনি একটা টিম দিন, যাদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে, যারা এই স্পেলিং মিস্টেকের বিষয়টা দেখবে। নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না দেয়। শুনানি নোটিশ দেওয়ার সময় কমিশনকে আরো সতর্ক হতে হবে। মুখ্যমন্ত্রীর মামলায় নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। একেবারে শেষ পর্বে প্রধান বিচারপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে রক্ষা করুন, আমি খুবই ধন্য হয়েছি। মানুষের অধিকার রক্ষা করুন। শুনানি শেষ হওয়ার পর এজলাস উঠে যায়। আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আগামী সোমবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলায় ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। তবে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন কিনা তা এখনো অজানা। মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসেছিলেন, যে তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন। বাকিটার পরে হিয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন, সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটিভাবে এগ্রি করেছেন। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরকম যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। ডেথ পার্সন 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। আর একদিকে যখন শীর্ষ আদালতে টান উত্তেজনা, সাধারণের স্বার্থে সুপ্রিম কোর্টে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন বঙ্গে এসআইআর এর কাজের জন্য সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবিতে অবস্থান আন্দোলন জারি রেখেছে বিএলও অধিকার রক্ষা কমিটি এবং বিএলও ঐক্য মঞ্চের সদস্যরা। সংগঠনের সদস্যরা শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী সওয়ালকে কিভাবে দেখছেন, চলুন শুনে নিন। আমরা ভীষণভাবে আপ্লুত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন। বিএলও রক্ষা কমিটির যে আজকে দীর্ঘদিন ধরে যে লড়াই চলছে বিএলওদের স্বার্থে, আমাদের সহকর্মী আমাদের অনেক সহকর্মী বিএলওর কাজের জন্য মারা গেছেন, তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। আজকে আমাদের সার্বিকভাবে আন্দোলনের জয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিএলওদের পাশে এসে দাঁড়িয়েছেন। সমর্থন করছি। তারা সত্যি আমাদের, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের উপর বিশেষভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আক্রমণ যে করছে তাকে আমরা ধিক্কার জানাই এবং আমরা সর্বতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই আবেদনে আমরা একত্রিতভাবে লড়াই করছি এবং আমরা তার পাশে আছি। জানাই আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। উনি সাধারণ মানুষের ব্যথা কষ্ট, আমাদের বিএলও, আমাদের সহকর্মীদের কথা, এই কষ্ট হয়েছে যে মানে অতিরিক্ত চাপের কারণে যে যেনারা মারা গেছেন তাদের কথা তুলেছে। হলো মানুষের কাজ, এটা মানুষের জন্য। বুধবার দেশের শীর্ষ আদালতে বাংলার মানুষের স্বার্থে যেভাবে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা ঐতিহাসিক দিন বলে আখ্যা আইনজীবী সুখেন্দু শেখর রায়। আমার কাছে এটা একটা ঐতিহাসিক দিন এবং আজকে বাংলার মানুষ দেখছেন যে তাদের লড়াইটা শুধুমাত্র নির্বাচন কমিশন পর্যন্ত সীমাবদ্ধ নেই। শুধুমাত্র ওই এলাকায়
আমাদের কর্মীরা, অসংখ্য কর্মীরা প্রাণপাত করে যেভাবে মানুষদেরকে যাতে নাম বাদ না যায় তার জন্য পরিশ্রম করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে, তার বাইরেও নেত্রী স্বয়ং ছুটে এসেছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে মানুষের যে দাবি, মানুষের যে বঞ্চনা, মানুষের যে যন্ত্রণা সেটাকে তুলে ধরার জন্য। আমাদের ভাইয়ারা যেমন মামলা লড়ছেন, কিন্তু আইনের পাশাপাশি যে মানবিক ব্যাপারটা রয়েছে সেই মানবিক ব্যাপারটা তুলে ধরার জন্যই আজকে নেত্রী এসেছেন। আইনজীবী হিসেবে আমি আজকে খুব খুশি যে উনি আইন পাশ করেছেন বহুদিন আগে এবং বহুদিন বাদে তিনি কোর্টের কাছে অ্যাপিয়ার করলেন, তাও ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে, এবং কোর্ট খুব সঙ্গতভাবেই ওনার কথা শুনেছেন। আগামী সোমবার আবার শুনানি হবে এবং সম্ভবত দিদি আবারও সোমবার দিন আসছেন। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বঙ্গের রাজনীতিতে জারি কটাক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের সওয়ালকে কটাক্ষ করে কি বলছেন বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা, শুনুন। ममता बनर्जी इज नॉट अ पैराट्रूपर पॉलिटिशियन। वो जमीन का महक पहचानते हैं। वो ये जानती है भली भांति जी तृणमूल का समय समाप्त है, अभी विसर्जन का जो बाजा बजना है वो हो गया है, और उसी का कारण आज ये सुप्रीम कोर्ट से लेकर के सभी जगह इसका धरना चल रहे हैं। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলেছেন এবং সেই মিথ্যে কথা কোর্ট ধরেও ফেলেছে এবং কোর্টের যে স্টেটমেন্ট বা কোর্টের যে বক্তব্য সেই বক্তব্যতে চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইররিলেভেন্ট কথা বলছিলেন সেই সময় বিচারপতি, মহামান্য বিচারপতি যারা উপস্থিত ছিলেন তারা বললেন যে আপনার আইনজীবী যিনি আছেন তিনি যথেষ্ট যোগ্য আইনজীবী, আমরা তার কথাই শুনব। অর্থাৎ প্রকারান্তরে বলে দেয়া যে আপনি আর বেশি বকবক করবেন না, আপনার কথা আমরা শুনতে চাই না। একজন মুখ্যমন্ত্রীকে তো এর থেকে ভদ্র ভাষায় কেউ শাট আপ বলতে পারে না, সুপ্রিম কোর্ট সেটা বলেছে। মুখ্যমন্ত্রী রাজ্যের এক্সিকিউটিভ হেড, নজিরবিহীন হয়তো সেই দিক থেকে যে মুখ্যমন্ত্রী অথবা এক্সিকিউটিভ হেড হিসেবে তিনি সুপ্রিম কোর্টে গেলেন। এক্সিকিউটিভ হেড হিসেবে ওনার যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ারের কাছে ওনাকে যেতে হলো। উকিলরা কিছু জানে না, উনিই সব। কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন, তারা বুঝিয়ে দিয়েছেন যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না। এটা আমাদের লাভ হলো না। ওনার মুভ করা উচিত ছিল নভেম্বর। শি কেপ্ট মাম। কোটি কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে তিনি সুপ্রিম কোর্টের লয়ারদের প্রতি ব্যয় করেছেন। এখন নিজেই আবার লয়ার সেজে সুপ্রিম কোর্টে হিয়ারিং করতে যাচ্ছেন বাংলার SIR এর ভোটারদের রক্ষা করার স্বার্থে। ওনার নিজের সাজ জেগেছে যে বাংলার মানুষকে আর একবার নাটক দেখানোর জন্য বা ধোঁকা দেওয়ার জন্য উনি বাংলার মানুষের জন্য ওনার দরদ খুব উতলে পড়ছে। তাই উনি সুপ্রিম কোর্টে গিয়ে ওনার কথা শুনে অনারেবল জজ সাহেবরা কি বলেছেন কিছু শুনেছেন বা কিছু জানতে পেরেছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতিগণ বলছে আপনাকে বেশি কিছু বলতে হবে না, আপনি তো অনেকজনকে সঙ্গে নিয়ে এসছেন, সিনিয়রদের বলুন। তা তিনিও বলছেন না আমাকে কিছু বলতে দিতে হবে। তা ওনার শুনেছেন, সেই শুনে তো জজ সাহেবরা কোনো কিছুই বলেননি, কিছুই রিয়াক্ট করেননি। বিরোধীরা কটাক্ষ করলেও তাতে কান দিতে নারাজ শাসক দল। নৈতিক জয় হিসাবে দেখছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দলের অন্যান্য নেতৃত্বরাই বা কি বলছেন, শুনুন। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার কোন মুখ্যমন্ত্রী এই প্রথম সওয়াল করছেন জাতীয় নির্বাচন কমিশনের বঙ্গ বিরোধী চক্রান্ত, মৃত্যুর মিছিল, হয়রানি, বিজেপির রাজনৈতিক চক্রান্ত, ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সওয়াল করলেন। হাতেই নৈতিক জয়টা ছিনিয়ে নিয়ে এসেছে প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টে। তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছে সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে একবার মান্যতা দিয়েছিল। যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে। সমস্যাগুলো নির্বাচন কমিশন তৈরি করছে, সেগুলো যাতে না হয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো
মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা যুক্তিতে মান্যতা দিল এবং এখন উত্তর দেওয়ার সময় খুঁজছে নির্বাচন কমিশন। প্রথম দিনেই ইতিহাস গড়ে দিয়ে নৈতিক জয় ছিনিয়ে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে বলে নেত্রী, একে বলে মুখ্যমন্ত্রী। ने देखा जैसे दीदी जैसे पहली बार कोई सिटिंग मुख्यमंत्री सुप्रीम कोर्ट में किस लिए आई, खुद के लिए नहीं लाई, कोई पर्सनल मामला लेके नहीं आए। अपने स्टेट का जो अभी बर्निंग इशू है, 1.5 करोड़ लोगों का नाम नाजायज तरीका से उनको काटा दिया जा रहा है, उसके लिए लड़ने आई है। एंड सुप्रीम कोर्ट और ईसीआई भी डर गया, ईसीआई भी डर गया। इतना दिन से इलेक्शन चल रहा है, इतना दिन से उनका ये प्रोसेस चल रहा है, वो भी वहाँ खड़े होकर बोले कि हमें नोटिस नहीं दिया, वी आर नॉट प्रिपेयर, मुझे कुछ पता ही नहीं है, मुझे टाइम चाहिए। ये कब से चल रहा है एसआईआर इशू, उनको टाइम चाहिए, उनको पता नहीं है, बकवास बोलने की जगह नहीं मिलेगी। एक और सेकंड जो ये माइक्रो ऑब्जर्वर्स है कि यहाँ पे कम्प्लीटली एक्स्ट्रा स्टैट्यूटरी अनकॉन्स्टिट्यूशनल पोस्ट है माइक्रो ऑब्जर्वर, कोई पोस्ट ही नहीं है। 8,000 लोगों को बाहर से आके बैठा दिए। दीदी ब्रॉट दैट अप और सुप्रीम कोर्ट ने कहा है कि स्टेट अभी ऑफिसर देंगे टू एड द इलेक्शन कमीशन, ये माइक्रो ऑब्जर्वर की कोई जगह नहीं है। सो मंडे फिर हियरिंग है, दीदी फिर आएगी। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আইনজীবী কৌস্তব বাগচি। পাশাপাশি আইনজীবী হিসাবে শ্যাম দিওয়ানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন। দিওয়ানের মতন একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করছিলেন, জুডিশিয়াল ডেকোরাম বা কোর্টের ডেকোরাম হচ্ছে যখন কেউ কাউকে ওয়াকালাতনামা দেয় তার বিহাফে অ্যাডভোকেট আর্গিউ করে। মুখ্যমন্ত্রী আজকে যেভাবে এই ট্রেডিশনটাকে ভাঙলেন, এই প্র্যাকটিসটাকে ভাঙলেন, এটা দিস ইজ আর ইনসাল্ট টু দি অ্যাডভোকেট ফ্রেটার্নিটি। আমি শ্যাম দিওয়ানের জায়গায় হলে আজকেই ব্রিফ ছেড়ে দিতাম। আইনজীবী যখন আর্গিউ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মক্কেল হিসাবে তার সাবমিশন করা এটা অত্যন্ত কুরুচিকর এবং জুডিশিয়াল ডিসিপ্লিনকে এটা ভায়োলেট করে। আমি জানি না এটা সুপ্রিম কোর্ট কিভাবে পারমিট করলো, বাট দিস ইজ গ্রসলি এগেইনস্ট দি জুডিশিয়াল ডিসিপ্লিন। এই অপমান শুধু শ্যাম দিওয়ানের অপমান নয়, সমস্ত সিনিয়র অ্যাডভোকেটসদের অপমান এবং সম্পূর্ণ লিগ্যাল ফ্র্যাটার্নিটির অপমান। তাহলে তো এবার থেকে আমরা মামলা করবো, কোনো সময় মক্কেলরা ঢুকে গিয়ে মক্কেলরা নিজেদের মতন করে জজেদের সাথে কথা বলা শুরু করবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে 1982 সালে আইন বা এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। তারপর আইনজীবী হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। আইন পাশ করার পর তিনি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের সদস্য হিসাবে নিজের নাম নথিবদ্ধ করেছেন। রাজনৈতিকভাবে ব্যস্ত হওয়ার আগে এবং শুরুর দিকে তিনি আইনজীবী হিসাবে নিম্ন আদালতে প্র্যাকটিস করতেন। সূত্রের খবর, 80-র দশকে যখন তিনি কংগ্রেস ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন, তখন দলীয় নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে মমতা আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন। এছাড়া তিনি কিছু মানবাধিকার সংক্রান্ত মামলার সঙ্গেও যুক্ত ছিলেন। তথ্য অনুযায়ী তিনি শেষবার 2003 সাল নাগাদ আইনজীবী হিসাবে কাজ করেছিলেন। তবে এবার প্রশাসনিক পদে থাকাকালীন যেভাবে আদালতে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীতে নির্বাচনের লড়াইয়ে এই নজিরবিহীন ঘটনা যে তাকে বাকিদের থেকে আরও এগিয়ে রাখবে তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজনীতি কাকে বলে তা শিখতে হলে একটা জলজ্যান্ত উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশ্যই আমাদের নজর রাখতে হবে এত জল খোলার পর এসআইআর প্রক্রিয়া মিটলে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর সেই নির্বাচন প্রক্রিয়া মিটলে আদালতের সওয়াল জবাব করা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা সুফল দেয়। আজ এখানেই শেষ করছি দ্য বেঙ্গল ভয়েস। দেখতে থাকুন সিএন।